মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে বিএনপি, জামায়াত, এনসিপি মিলে নিষিদ্ধ করেছে। ইউনূসের সাজানো নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতা লাভকারী বিএনপি, জামায়াত, এনসিপিকে মূলত অপশন দিয়েছে যে হয় জুলাই সনদ নয় আওয়ামী লীগ নিষিদ্ধ, দুটোর একটা বেছে নিতে হবে। জামায়াত, এনসিপি বেছে নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। তাতে বিএনপিরও লাভ, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী বলে কেউ আর থাকছে না। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হলো যে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেই একই আইনে তো ৭১-এর সন্ত্রাসের জন্য জামায়াতকেও নিষিদ্ধ করা যায়। কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপির এই ৩ দলীয় জোট সরকার কি সেটা করবে? উত্তরটা সবার জানা, করবে না। কারণ এই সরকার নিজেই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ মাত্র। জুলাই সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তারেক রহমানের এই সরকার সেই ধারাবাহিকতারই পরবর্তী অধ্যায়। ফলে এই সরকারের কাছে আইনের সমান প্রয়োগ প্রত্যাশা করা বাতুলতা। বিষয়টির গভীরে গেলে দেখা যায় ৮ই এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে আইনি রূপ দেওয়া হয়েছে। পরদিনই পাশ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বা জামুকা সংশোধনী বিল। সেখানে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী এবং নেজামে ইসলাম পার্টির নাম স্পষ্টভাবে বহাল রাখা হয়েছে। অর্থাৎ একই সংসদ একই দিনে দুটি বিপরীতমুখী বিল পাশ করেছে। এক হাতে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে, আরেক হাতে জামায়াতকে ৭১-এর গণহত্যার সহযোগী বলে আইনি স্বীকৃতি দিয়েও তাকে রাজনৈতিকভাবে সুরক্ষিত রাখা হয়েছে। দেশের প্রধান বিরোধী দল হিসাবে তাকে বসানো হয়েছে এবং সেখানে এমন একজন এমপি আছেন যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে দ্বিচারিতাটা দেখুন, তারেক রহমানের অবৈধ সরকারের এই মূল চরিত্র এটাই। জামুকা বিলের উপর সংসদে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানালেও স্পিকার হাফিজউদ্দিন আহমদ সেই আপত্তিকে কার্যত অস্বীকার করেছেন। বিরোধী দলের নেতা কোনো আপত্তি করেননি বলে ঘোষণা দিয়ে ভোটেও দেননি তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও জামায়াতের আপত্তির কোনো জবাব দেননি। এনসিপি আবার জানিয়ে দিয়েছে এই বিলে তাদের কোনো আপত্তি নেই। খুব নাটক লাগছে কিন্তু বিষয়টা। আপনার কি নাটক মনে হচ্ছে না? প্রশ্ন উঠছে যে জামুকা আইনে যদি জামায়াতকে সরাসরি ৭১-এর সহযোগী বলে স্বীকার করা হয়, তাহলে একই সন্ত্রাস দমন আইনে জামায়াতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? ৭১-এ ৩০ লক্ষ শহীদের রক্তে যে গণহত্যা সংগঠিত হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সক্রিয় সহযোগী হিসাবে জামায়াত যে ভূমিকা রেখেছে, সেটা কি ২৪-এর জুলাই সন্ত্রাসের চেয়ে কম ভয়াবহ? তাহলে কোন যুক্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জামায়াতকে রাষ্ট্রের বিরোধী দলের মর্যাদায় বসিয়ে রাখা হচ্ছে? এই প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার কোনো নৈতিক সুযোগ তারেক রহমানের সরকারের আছে বলে মনে করেন? নেই। কিন্তু গায়ের জোরে চলছে দেশ। জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের সেই চরম সময়ে কার কি ভূমিকা ছিল, মানে বিপদে পড়লে আল্লাহর নাম। এই বক্তব্য তো একটা ধৃষ্টতা। ইতিহাসে কে কি করেছে সবাই জানে। লক্ষ লক্ষ সাক্ষী আছে, দলিল আছে, আন্তর্জাতিক স্বীকৃতি আছে। রক্তের দাগ মুছে আল্লাহই একমাত্র সাক্ষী বলে পার পেয়ে যাওয়ার এই অপচেষ্টা প্রমাণ করে যে জামায়াত তার ৭১-এর চরিত্র থেকে বিন্দুমাত্র সরে আসেনি। আর এই দলকে বুকে নিয়ে সংসদ চালাচ্ছে তারেক রহমানের অবৈধ সরকার। আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ করার কোনো আইনগত ভিত্তি নেই বলে সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী স্পষ্টভাবে বলেছেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এই আইনে কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। নিষিদ্ধ করতে হলে দলটিকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ ইউনূস সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্ত এবং তারেক সরকারের সংসদে পাশ করা বিল উভয়েরই আইনি ভিত্তি নেই। আইনকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করা আর সুবিধা মতো উপেক্ষা করার এই সংস্কৃতি প্রমাণ করছে যে এই সরকার জনগণের সরকার নয়, এটি একটি বিশেষ প্রতিশোধের সরকার, একটি বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষার সরকার। রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি। ইতিহাসের দীর্ঘতম সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে যে দলটি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, সেই দলটিকে মাঠ থেকে সরিয়ে দেওয়া গেছে।
কোনো ভোট যুদ্ধ ছাড়াই। জুলাই সন্ত্রাসীদের আন্দোলনের ফসল ঘরে তুলতে তারেক রহমানের দল কোনো কুণ্ঠা করেনি। এনসিপি পেয়েছে তার অস্তিত্বের রাজনৈতিক অজুহাত, জামায়াত পেয়েছে বিরোধী দলের আসন এবং ৭১-এর দায় থেকে নিরাপদ মুক্তি। তিনটি দলের তিনটি স্বার্থ এক সূত্রে গেঁথে যে চুক্তিটি হয়েছে তার মূল্য চোকাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা। জাতিসংঘের মানবাধিকার কমিশন পর্যন্ত রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ না করার সুপারিশ করেছিল, কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল এই অবৈধ সরকার আন্তর্জাতিক সেই পরামর্শ উপেক্ষা করছে। কারণ এই সরকারের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, লক্ষ্য হলো প্রতিদ্বন্দ্বী মুক্ত, আওয়ামী লীগ মুক্ত একটি রাজনৈতিক মাঠ নিশ্চিত করা, যেখানে জনগণের কোনো প্রকৃত পছন্দ থাকবে না, থাকতে দেওয়া হবে না। আপনাদের মনে থাকার কথা যে ২০২৪ সালের আগস্টে ক্ষমতা দখল করেই অবৈধ ইউনূস এবং তার জামায়াত এনসিপি সঙ্গী সাথীরা ১৯৭১-কে রিসেট করার কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে ৭১-এর সকল স্মৃতিচিহ্ন মুছে ফেললেও বিএনপি টু শব্দটি করেনি, বরং কোথাও কোথাও নিজেরা অংশ নিয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যত সংখ্যক মামলা হয়েছে বেশিরভাগ করেছে বিএনপি। আর এবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংসদে আইন পাশ করে বিএনপি আসলে অবৈধ ইউনূস সরকারের রিসেট বাটন প্রকল্পের পুরোপুরি বাস্তবায়ন ঘটালো। আমি শুরু থেকেই তারেক রহমানের সরকারকে ইউনূসের বর্ধিত সংস্করণ হিসেবে অভিহিত করেছি। আপনাদের নিশ্চয়ই এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না আমার এই বক্তব্যের সপক্ষে। হবে কি, ৭১-এর ঘাতকদের বিচার না করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করার এই কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান এবং তার দল বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে আবারও প্রথম স্থান দিয়ে দিল। এতে কোনো ভুল আছে? আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। ভালো থাকবেন সবাই।